নমস্কার। আজকে একটি বিশেষ সংবাদ আমাকে সামাজিক মাধ্যমে দেখা সংবাদ আমাকে আকৃষ্ট করেছে, যেখানে কোনো একজন প্রথিতযশা বামপন্থী আইনজীবী সমর্থন করছেন, সরাসরি না পরোক্ষ, কিন্তু বোঝাই যাচ্ছে সব ব্যাপারটা, আবার সরাসরিও বটে, যাতে এই দেশ থেকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বলা হচ্ছে যাদের, তাদের প্রতি মানবিক হওয়ার আবেদন রাখছেন। ঠিক যেন ভাবটাই তাড়িয়ে না দিলেই ভালো হয়। যাই হোক, এই যে পূর্ববঙ্গীয় বা রোহিঙ্গা মুসলমানদের ওপর বামপন্থীদের একটা স্নেহ দৃষ্টি, এটা একটু খতিয়ে দেখা দরকার আমাদের। সেই স্বাধীনতার সময় 1947 সালে ভারতবর্ষ যখন দুটুকরো হয়, তখন বাংলাদেশ ছিল না, সেই টুকরোটার নাম ছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানেও গিয়েছে, বাস করেছেন অনেক বামপন্থী বুদ্ধিজীবী। এই বামপন্থী বুদ্ধিজীবীরা হিন্দু, এরা আসতে চাননি ওখান থেকে। এরা মনে করেছিলেন পাকিস্তান হয়েছে তাদের নিজেদের দেশ, তারা রাজার হালে থাকবেন। কিন্তু স্বপ্ন ভাঙতে দেরি হয়নি। একটু ঘটনাটা আপনাদের বলি। সৃষ্টির পর পূর্ব পাকিস্তান, অনেক বামপন্থী নেতা পাকিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন পূর্ব পাকিস্তানে, কারণ তারা সেখানে বামপন্থী আদর্শ প্রচার এবং নূতন রাষ্ট্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তারা পূর্ব পাকিস্তানে কিন্তু থাকতে পারেননি, নাগরিকত্ব ছাড়তে বাধ্য হন। তার কারণ রাষ্ট্রীয় দমনপীড়ন। তৎকালীন পাক সরকার বামপন্থীদের ভালো চোখে দেখত না। আর এটা তো সহজেই আমরা বুঝতেই পারি যে ইসলাম আর বামপন্থা, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, জোর করে ভারতবর্ষে একটা তৈরি করা হয় লিঙ্ক। কেন তৈরি করা হয়েছে সে কথায় পরে আসছে। গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। ভারতবর্ষে দাঁড়িয়ে যে কোনো সরকারকে যে কোনো ভাষায় আক্রমণ করা যায়, অশালীন ভাষাও ব্যবহার করা যায়। সর্বংসহ ভারতবর্ষ কোনো প্রতিবাদ করে না, কোনো প্রতিকারও করে না, চুপচাপ সহ্য করে যায়। পাকিস্তান কিন্তু সেটা করেনি, কেড়ে নেওয়া হয়েছিল অধিকার তাদের। এবং ইসলামকে, কমিউনিজমকে বলা হলো ইসলাম বিরোধী। আর আজকে এই ভারতবর্ষে বামপন্থীরাই সব থেকে বেশি, তৃণমূল চলে যাওয়ার পর এখন বামপন্থীরা তাদের জায়গা নিয়ে প্রাণপণে মুসলমানের স্বার্থ আগলাচ্ছে। মজাটা দেখুন, 1947 সালে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হলো, বললো কমিউনিজম চলবে না, বেআইনি। আর নিরাপত্তাহীনতা, দাঙ্গা, ভারতে চর আখ্যা দেওয়া হলো পূর্ব পাকিস্তানে বসবাসকারী কমিউনিস্টদের, নির্বিচারে কারারুদ্ধ করা হলো। আজ তারাই এই বাংলায়, পশ্চিম বাংলায়, তারাই বলছে যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তান আমার ভাই। কি অদ্ভুত সাইকোলজি মানুষের, ভাবতে অবাক লাগে। অর্থনৈতিক এবং সামাজিকভাবে বয়কট করা হলো বামপন্থী বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী কিনা আমি জানি না, বামপন্থীদের। অমুসলিম ও প্রগতিশীল তারা, সেই কারণে চাকরি, ব্যবসা এইখান থেকে তাদের সরিয়ে দেওয়া হলো, রোজগারের পথ পেলেন না। অশোক মিত্র মহাশয় সেই সময় থাকতেন বাংলাদেশে, ওই পূর্ব পাকিস্তানে। মোহভঙ্গ হলে তিনি ভারতবর্ষে এসে ঢোকেন এবং ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির একজন বিশাল নেতা হন, মন্ত্রীও হন, উপদেষ্টা হয়েছিলেন সরকারের, অনেক কিছু হন। কিন্তু মুসলমান প্রেমটা তার ভারতবর্ষে এসে তৈরি হয়। আচ্ছা, আবার 71 সালেও যারা এলেন তারা ওই একই ভুল করলেন। মুসলমান দের সঙ্গে তাদের একটা প্রেম তৈরি হয়ে গেল, ভালোবাসা। তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে মুসলিম লীগ সরকার বামপন্থীদের জমি জমা কেড়ে নিল সব, এবং প্রাণনাশের হুমকি দিল। বামপন্থীরা বাঙালি সংস্কৃতির পক্ষে অবস্থান নেয় তাদের রাষ্ট্রবিরোধী বলে
চিহ্নিত করলো পাকিস্তান সরকার। বুঝুন তাহলে এই বামপন্থীদের কি চোখে দেখেছে পাকিস্তান। কারণ কমিউনিজম, বামপন্থা আর ইসলাম দুটো দুটো মেরু, আলাদা আলাদা মেরু। কিন্তু এইবার মজাটা দেখুন, তারা যখন ওখান থেকে প্রত্যাখ্যাত ভদ্রভাষা বললাম, ওখান থেকে বিতাড়িত হয়ে, ওখান থেকে রীতিমতো অপমানিত হয়ে প্রাণ ভয়ে, প্রাণ বাঁচাতে তারা যখন অগতির গতি বৃহত্তর একটি ধর্মশালা এই পশ্চিমবাংলায় এসে ঢুকলেন, ঢুকে কিন্তু তারা অদ্ভুতভাবে হয়ে গেলেন 180 ডিগ্রি ঘুরে তারা হয়ে গেলেন মুসলমানের বন্ধু। এখানে ঢুকে তারা বুঝলেন যে এই যে মুসলমানের যে অংশটা থেকে গেছে ভারতে, এই অংশটাকে যদি হাত করা যায় তাহলে আমরা ইনে ব্লক এদের ভোটটা পাবো, ফলে আমাদের যেটা আটকায় কি। তারা মুসলমানদের স্বাভাবিক বন্ধু হয়ে দাঁড়ালেন। অথচ 57টা মুসলিম কান্ট্রিতে কোথাও কখনো কোনো দিন কমিউনিজম হয়নি, হবে না। ভারতবর্ষের কমিউনিস্টরা কিন্তু প্রাণপণে মুসলমান তোষণ শুরু করলেন। এরা সেই যে ট্র্যাডিশন চলছিল, সেই ট্র্যাডিশন জওহরলাল নেহরুর টাইম থেকে, গান্ধীর টাইম থেকে সবসময় মুসলমানদের স্বার্থ দেখা হয়েছে, ভারতীয় হিন্দুদের স্বার্থ কখনো দেখা হয়নি। সেটা এরা চালিয়ে যেতে লাগলেন এবং এরা নিজেদের একদম আমরা সেকুলার, আমরা ধর্ম নিরপেক্ষ। এরপরে যখন এত মার খেয়ে চলে আসার পরও এদের মোহভঙ্গ হলো না, মোহভঙ্গ নয়, এরা আসলে ওইটাকে ক্যাশ করতে চেয়েছিলেন, ওইটাকে ক্যাপিটাল করে, মূলধন করে এরা ভারতের ক্ষমতা দখল করতে চেয়েছিলেন এবং আংশিক সফলও হয়েছিলেন। মানুষের মনের মধ্যে একটা গেঁথে দিয়েছেন। এবং আজকে ধরুন যখন এই উচ্ছেদ আন্দোলন ইত্যাদি প্রভৃতিতে এরা বিরোধিতা করছেন, কিন্তু এরা ভুলে গেছেন যে এই উচ্ছেদটা শুধু এই বর্তমান সরকার করেনি, সিপিএম সরকারও করেছিল। সে কথা আমি আমার আগের ভিডিওতে বলেওছি। এখন এই যে একটা অদ্ভুত ধরনের মানসিকতা নিয়ে এরা কাজ করতে শুরু করলেন, এর ওপার থেকে আসা হিন্দু যারা উচ্ছেদ হয়ে এসেছিলেন তারাও অবিসংবাদিতভাবে বামপন্থীদের সঙ্গে মিললেন এবং তারাও মুসলিম যারা বামপন্থীদের আছে তারা নিজেদের ধর্মের প্রতি কিন্তু এতটুকু বিচ্যুতি দেখালো না তারা। আজকে যে চায়নার দিকে তাকিয়ে আছেন কমিউনিস্ট বন্ধুরা, সেই চায়নায় কিন্তু 20 লক্ষ মুসলমানকে ক্যাম্পে রেখে শুয়োরের মাংস খেতে বাধ্য করে, মদ খেতে, ইসলাম বিরোধী মদ খেতে বাধ্য করা হয়েছিল। একটার বেশি বিয়ে তারা করতে পারবে না নিয়ম, এবং ওখানে 2টি বিয়ে বেআইনি। কমিউনিস্ট কান্ট্রিতে মুসলমানদের সমস্ত কিছু মেনে নেওয়া হয়েছে। 39,000 মসজিদ আছে সমস্ত চায়নাতে। বহু মসজিদের পিলারকে চাইনিজ ভাস্কর্যের রূপ দেওয়া হচ্ছে। তাহলে সেখানে কিন্তু তারা এই কমিউনিস্টদের এই ক্ষমতার এই যে ডমিনেট করা, এটা মেনে নিয়েছে। শক্তের ভক্ত নরমের জম। অথচ এইখানে তারা বামপন্থীদের প্রশ্রয়ে তারা পশ্চিমবাংলাটা আমাদের বলে প্রসেশন করতেও ভয় পায় না। সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে, ওপার বাংলার মানুষের গা জ্বলে যাচ্ছে। অথচ এই ওপার বাংলার মানুষদের কাছ থেকে বামপন্থীরা বিতাড়িত হয়েছিল, আজ বামপন্থীরাই তাদের ঢাল হয়ে দাঁড়াতে চাইছে। এই বিচিত্র মানসিকতা বোধহয় একটি জটিল মনোরোগ। নমস্কার।